পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় জেলা সদর হাসপাতালে 7 দিনে 218 জন ভর্তি হয়েছে। তবে পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। এতে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের পর থেকে পিরোজপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে, যার বেশিরভাগই শিশু। জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 26টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে 52 জন রোগী। বেড না থাকায় হাসপাতালের মেঝে, বারান্দা ও রান্নাঘরের সামনেও রয়েছে রোগীদের বিছানা। আর লোকবল সংকটে দ্বিগুণ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পরিবেশ বেশি ভালো না, মানে এত রোগীর ভিতরে অন্য মানুষও অসুস্থ হয়েছে। পরিবেশ খুবই খারাপ, যাওয়ার মতন লাগে, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। বেড পর্যাপ্ত না থাকার কারণে ফ্লোরে দেওয়া লাগছে, আর এটা ঈদের পর থেকেই শুরু হয়েছে। বেশি না, রোগী প্রতিদিন আসছে আবার চলে যাচ্ছে, এরকমই। আমাদের ডায়রিয়া ওয়ার্ডে এখন প্রচুর পেশেন্ট এবং আমাদের যা ধারণ ক্ষমতা তার চাইতে অনেক বেশি। চিকিৎসকরা জানান, গত 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন, আর গত এক সপ্তাহে রোগীর সংখ্যা ছিল 218 জন। অনেক গরম পড়েছে। এই ঈদের দীর্ঘ বন্ধে বিভিন্ন জেলা থেকে মানুষ গ্রামে বেড়াতে এসেছে, এবং ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হয়েছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে। ডায়রিয়া সহ গরম আবহাওয়াজনিত নানা রোগ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শারমিন স্বপ্না, 71। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে পিরোজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন হাসপাতালে? নতুন করে আরো রোগী কি ভর্তি হয়েছে কিনা? এছাড়া আরেকটি বিষয় জানাবেন যে এই যে সংকট তৈরি হয়েছে, এটি কাটাতে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা সদর হসপিটালের ডায়রিয়া ওয়ার্ডে। এখানকার যে চিকিৎসা সেবা রয়েছে সেটা আসলে কিন্তু খুবই মারাত্মক বেড়ে গিয়েছে। কারণ কি এখানকার যে ডায়রিয়া ওয়ার্ড ঈদের পরপরই কিন্তু এখানকার যে সংক্রমণের রোগ এখানকার যে 26টি বেড রয়েছে, 26টি বেডের বিপরীতে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে 63 জন রোগী। এছাড়া পিরোজপুর জেলা হসপিটালে গত 7 দিনে কিন্তু রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। এখানে 217 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় কিন্তু হয়েছে নিজামুদ্দিন, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন এখানকার যে বেড সংখ্যা কিন্তু সীমিত থাকার পরে কিন্তু এখানকার চিকিৎসা সেবা কিন্তু খুব ভালোভাবেই চলছে। মশা এবং দুর্গন্ধ এবং অপরিচ্ছন্নতা কিন্তু এই রোগীদের অভিযোগ হয়েছে। তারা বলছে রাত্রে লাইট থাকে না এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তাদের চিকিৎসা নিতে অনেক কষ্ট হচ্ছে। এখানকার যে রোগীরা তারা কিন্তু এই ধরনের অভিযোগ করেই যাচ্ছে। কিন্তু এছাড়াও কিন্তু সদর হসপিটালের যে সংক্রমণ যে ওয়ার্ড রয়েছে সেই সংক্রমণ ওয়ার্ডটা কিন্তু খুবই ছোট এবং সংকীর্ণ। এখানকার 26টি বেডের বিপরীতে কিন্তু এখানকার হসপিটালের যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরের সামনে যে মেজ রয়েছে সেখানেও কিন্তু প্রায় 10 থেকে 12 জন রোগী অলরেডি সেখানে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়া পিরোজপুর জেলার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই অন্যান্য উপজেলাগুলো কিন্তু ডায়রিয়ার প্রতি অনেকটাই সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখানকার রোগীদের। এছাড়া পিরোজপুর জেলার যে অন্যতম ডায়রিয়া ওয়ার্ডে যে অন্যতম সমস্যা বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির ব্যাপারে কিন্তু রোগীরা খুব বেশি অভিযোগ করেছে। কারণ এখানকার ডায়রিয়া ওয়ার্ডের পাশে কিন্তু কোনো ভালো কোনো পানি, বিশুদ্ধ পানির কিন্তু ব্যবস্থা নেই। তরিকুল, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন, এ বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবার আপনার কাছ থেকে জানবো এই বিষয়ে। যাচ্ছি পরের সংবাদে। নওগাঁ শহরের ময়লা আর পচা গন্ধ দূর করতে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি প্রকল্প নেয় নওগাঁ পৌরসভা। প্রকল্পটি হস্তান্তরের প্রায়
2.5 বছরেও চালু করা সম্ভব হয়নি। কবে পুরোদমে চালু হবে তাও বলতে পারেনি সংশ্লিষ্টরা। এলাকার লোকজন বলছেন, অপরিকল্পিতভাবে এই প্রকল্প স্থাপন করে সরকারের কোটি কোটি টাকা শুধু অপচয় হয়েছে। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথম শ্রেণীর নওগাঁ পৌর এলাকার বাসা বাড়ির বর্জ্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এতে পৌর এলাকা যেমন দুর্গন্ধ ছড়াতো, তেমনি নোংরা হতো। দুর্গন্ধ ও নোংরার হাত থেকে পৌরবাসীদের রক্ষায় 2018 সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগারের কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। তাদের লক্ষ্য ছিল পরিশোধনের মাধ্যমে জৈব সার উৎপাদন এবং দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু লোকবল সহ নানা কারণে কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে রয়েছে। সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। একই কথা বলছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতারা। নওগাঁ সদরে যত পরিমাণ এই যে পচনশীল ময়লা, এই পচনশীল ময়লা পরিষ্কার করতে গেলে জনবলের বেশি প্রয়োজন। 13 জন কাজ করতেছি, যদি 60-70 জন লোক হয় তাহলে আমাদের এই কাজটা সমর্থন করা সহজ হবে। পরিষ্কার করার জন্য যেসব যন্ত্রপাতির দরকার সেটা এখনো আমাদের এখানে এসে পৌঁছে নাই, বিদায় কাজটা দুরবস্থায় পড়ে আছে। প্রশাসনের যে আমরা বলবো যে একটা সুদৃষ্টি দিলে মনে হয় এই সমস্যা থেকে দ্রুতই একটা সফলতা আসবে বলে আমরা মনে করি। অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করেছেন পৌর নির্বাহী প্রকৌশলী। বলছেন, ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। আমাদের ওখানে সার উৎপাদনের জন্য একটা আমাদেরকে ব্যবস্থাপনা দেওয়া আছে, কিন্তু আমরা ওই উৎস থেকে মানে আমাদের ঘরবাড়ির থেকে আমরা এই জিনিসগুলো আলাদা না করতে পারার কারণে আমাদের এই সমস্যাটা রয়ে গেছে, যার ফলে আমরা দ্রুত কাজ করতে পারছি না। এদিকে প্রকল্প থেকে কোনো উপকার না পাওয়ার কথা স্বীকার করে এই পৌরসভা প্রশাসক জানান, কবে পুরোদমে চালু করা সম্ভব হবে তা এখনো বলা যাচ্ছে না। পুরোপুরি চালু করার ক্ষেত্রে এটা আসলে টেকনিক্যাল নলেজ দরকার। আমাদের প্রযুক্তিগত কোনো কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নাই এখানে এই পৌরসভায় বা এই জেলায়, যে প্ল্যান্টটা চালু করার জন্য যে টেকনিক্যাল টিম দরকার সেই টিম আমাদের আসলে নাই। পরিশোধনাগারটি নির্মাণ শেষে 2022 সালের অক্টোবর মাসে নওগাঁ পৌর কর্তৃপক্ষ বুঝে নেয়। এরপর প্রায় 2.5 বছর কেটে গেলেও 1 কেজিও জৈব সার উৎপাদন হয়নি। ফারদিন নীরব, 71। নওগাঁ শহরের এই স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, প্রকল্পটি হস্তান্তরের প্রায় 2.5 বছরও কেন চালু করা সম্ভব হয়নি, কি বলছে কর্তৃপক্ষ? সাথে আরো একটি বিষয় জানাবেন যে এলাকার লোকজন এই প্রকল্প নিয়ে কি বলছেন, তারা এর থেকে কতটা উপকার পাবে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ তৃষা। আপনাকে জানিয়ে রাখি, এই যে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল এবং বর্জ্য শোধনাগার যেটি নির্মাণ করা হয়েছিল সেটি নির্মাণের প্রায় 2.5 বছর পার হয়ে গেল। সেটি এখন পর্যন্ত 1 কেজি জৈব সার উৎপাদন করা সম্ভব হয়নি বলে আমরা এখানকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এখানে যে কর্তৃপক্ষরা যা বলছেন যে এখানে যে প্লাস্টিক দ্রব্য আছে এবং অপচনশীল এবং পচনশীল এই যে বিষয়গুলো আছে, যেহেতু বাড়ি থেকে বাসা থেকে যেগুলো বর্জ্য ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে এসে এখানে জৈব সার উৎপাদনের যে লক্ষ্যমাত্রা করেছিল সেটা এখন পর্যন্ত সেটা করা সম্ভব হয়নি, অর্থাৎ এটা বিভেদ করা সম্ভব হয়নি। আর তারা এবং স্থানীয়রা মনে করছেন যে এটা একটা অপরিকল্পিত, অর্থাৎ এই যে পচনশীল এবং অপচনশীল দ্রব্য যদি পৃথক করা না, প্রকল্প হাতে না নিয়ে সেগুলো পৃথক করার ব্যবস্থা না নিয়ে এই যে প্রকল্প নির্মাণ করা হয়েছে সেটি আসলে সম্পূর্ণ পরিকল্পিত। এর ফলে এখানে প্রায় যে 10 থেকে 14 কোটি টাকা যে খরচ করা হয়েছে সেটা সম্পূর্ণটাই অপচয় হয়েছে এবং সরকার এগোচ্ছিত হয়েছে। তারা মনে করছেন যে এই যে প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু হরিলুটের ব্যবস্থা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সেই প্রকল্প এখন যে 22 সালের অক্টোবর মাসে হস্তান্তর এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু এখানে বিদ্যুৎ এখন পর্যন্ত সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও এখানে প্রায় 20 থেকে 22 জন কর্মচারী রয়েছে। এখানে প্রতি মাসে তাদেরকে 10,000 টাকা করে দিতে হয়, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ টাকা
টাকা প্রতি মাসে কিন্তু এখানে খরচ হয়। অর্থাৎ একদিকে সরকারের যেমন অপচয় হয়েছে কোটি কোটি টাকা, এদিকে প্রতি মাসে কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু খরচ হচ্ছে। আর এর ফলে কিন্তু এই যে সরকারের যে সুবল একটা পরিকল্পনা নিয়েছিল পৌরসভা, সেখানে জৈব সার উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, এবং যে পানি শোধনাগার যে ব্যবস্থা করেছিল যে আধুনিক চৌবাচ্চার মাধ্যমে এটা পানির শোধনাগার হবে, অর্থাৎ সেটা কিন্তু এখন হয়নি, কারণ মোটর এখনো চালু করতে পারেনি, কারণ বিদ্যুতের অভাবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে স্থানীয়রা যে এই যে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, এই দুর্গন্ধের ফলে এবং মশা এবং মাছি এবং বিভিন্ন রকম তেলাপোকা এইগুলো এখান থেকে ছড়িয়ে কিন্তু বিভিন্ন শহরে কিন্তু পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এখানে জীবাণুর একটা বা যারা রোগের কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। এসব দুর্গন্ধে কিন্তু আশেপাশের যারা মানুষ আছেন তারা বিতৃষ্ণায় উঠে গেছেন। তারা বলছেন যে দ্রুত এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে দাবি জানিয়েছেন। আর আমরা পুরো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অন্যান্য যে যশোরের যে টেকনিক্যালের যে টিম আছে, নওগাঁতে সেই টেকনিক্যাল টিম নাই। অর্থাৎ এই যে এটা শোধনাগারের যে বর্জ্য এবং পচনশীল এবং অপচনশীল যেগুলো পৃথক করার ব্যবস্থা, সেটা কিন্তু এখানে নাই। অর্থাৎ এখানে পুরোটা পরিকল্পিতভাবে এটি নির্মাণ করা হয়েছে। তারা মনে করছেন যে টেকনিক্যাল টিম যদি আসে বা এখানে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সুফল পাবে তারা। এছাড়া আমরা যে এখানকার যে পৌর প্রশাসক আছেন, TM মুমিন আছেন। তন্ময়, আপনি সঙ্গেই থাকুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ শহর থেকে স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক। যাচ্ছি পরের সংবাদে। হবিগঞ্জে একদিনে 4টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ভুক্তভোগীদের। এদের মধ্যে 5 বছরের শিশু থেকে 24 বছরের তরুণীও আছে। ভুক্তভোগী এক শিশুর স্বজন জানায়, সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার টিলাগাঁও গ্রামে বাড়ির উঠোনে খেলছিল তাদের 5 বছরের শিশুটি। এ সময় প্রতিবেশী মাহফুজুর রহমান তাকে পাশের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি গুরুতর আহত হলে সন্ধ্যায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও একই দিনে বানিয়াচং উপজেলায় 13 বছরের এক কিশোরী ও 24 বছরের তরুণী এবং শায়েস্তাগঞ্জে 21 বছরের তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভুক্তভোগীদের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেয়া হচ্ছে। যৌন নির্যাতনের রোগী আমাদের ভর্তি হয়েছে। এর মধ্যে বাচ্চা আছে, প্লাস কিশোরী আছে এবং প্রাপ্তবয়স্ক আছে। 4 জনের পরীক্ষা নিরীক্ষা চলছে, পরবর্তীতে চিকিৎসা চলবে আর কি। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে 214 জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরে তাদের কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনে হস্তান্তর করা হয়। মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 44 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকা থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, সেন্ট মার্টিন থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থানরত মাছ ধরার নৌকা FV কুলসুমার গতিবিধি সন্দেহজনক হলে নজরদারি চালায় নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয়। এক পর্যায়ে নৌকাটির গতিরোধ করে নৌবাহিনীর জাহাজ। এ সময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে 214 জন যাত্রীকে আটক করা হয়, যাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী এবং 28 জন শিশু রয়েছে। নৌকাটি কক্সবাজার জেলার টেকনাফ থানার শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়া উদ্দেশ্যে যাত্রা করে। খুলনায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বাটা, KFC ও ডোমিনোস পিৎজাতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় 3টি মামলা হয়েছে, যেখানে আসামি হয়েছে 29 জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাটা শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে 1200 থেকে 1300 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও KFCর ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে রাতে থানায় আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত পরিচয় 7 থেকে 800 জনকে আসামি করা হয়েছে। আর ডোমিনোস পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও 700 থেকে 800 জনকে আসামি করা হয়েছে। সোমবার ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের সময় কিছু লোক নগরের শিববাড়ি মোড়ে বাটার শোরুম এবং ময়লাপোতা মোড়ে KFC ও ডোমিনোস পিৎজাতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে 31 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সোমবার দেশের বিভিন্ন এলাকায় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় লুটপাটের সঙ্গে জড়িত ছিল কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী কিছু লোক। এদের কাউকে লুটের পণ্য নিয়ে উল্লাস করতেও দেখা যায়।
পুলিশ বলছে এরই মধ্যে তারা সিসিটিভি ও সামাজিক মাধ্যম দেখে ৪৯ জনকে আটক করেছে। যদিও আটকদের অনেকেরই দাবি করেন তারা এই হামলার সময় ছিলেন না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের মতো সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নগরীর কয়েকটি বাটার শোরুমে লুটপাট করে কিশোর থেকে মধ্যবয়সের লোকজন। কেউ কেউ পণ্য হাতে নিয়ে উল্লাস করে। এরপর রাতেই বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে পণ্যের সুলভ মূল্য দিয়ে দেন লুটেরা। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে সারারাত অভিযান চালিয়ে জুতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে বাটা শোরুমে লুটপাট এবং কেএফসি, ডোমিনো, পিৎজা সহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সিসি ক্যামেরা সংগ্রহ করে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করি এবং তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে অভিযান পরিচালনা করে আমরা এই পর্যন্ত ১৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি। আরও কিছু আটক আছে, তাদেরকে আমরা এখনো সাথে মেলানোর চেষ্টা করছি। খুলনায় কেএফসি বাটা শোরুমে লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেপ্তার হয়েছে। এদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২০-এর ভেতর। তবে তাদের দাবি ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৩টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আব্দুল আল মামুন, ৭১। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা। প্রতিবাদ করেছে শিক্ষকদের কয়েকটি সংগঠনও। এই সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্ব নিরাপত্তায় নিন্দা জানিয়েছেন। তারা সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় গাজায় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আন্তর্জাতিক সম্পদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই ইসরায়েলি যে নৃশংস গণহত্যা মুসলিম নিধনের উদ্দেশ্যে করেছে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি জায়নবাদী শক্তি যেভাবে তাদের বর্বরোচিত হামলা চালাচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নাটোরেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মুখে কালো কাপড় বেঁধে সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে বের হয় বিক্ষোভ মিছিল। রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহর ঘুরে পরে শেষে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। গত কয়েকদিন থেকে যে হামলা চালিয়েছে, নির্বিচারে হত্যা নির্যাতন করছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। টাঙ্গাইলের শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। এ সময় প্রতিবাদের নামে হামলা, ভাঙচুর, লুটপাট বন্ধের দাবি জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক সমিতি ও ছাত্র দলের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গার সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। দলের কয়েকশো নেতাকর্মী প্রতীকী মৃতদেহ নিয়ে প্রতিবাদ জানায়। কুষ্টিয়া সরকারি কলেজ থেকেও বের হয় বিক্ষোভ মিছিল। এ সময় জাতিসংঘের নীরব ভূমিকায় প্রশ্ন তুলে সারা বিশ্বের মানুষকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
নড়াইলে ভিক্টোরিয়া কলেজ থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ভোলার দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরাও। এ সময় তারা গাজায় শিশু, নারী ও বৃদ্ধদের হত্যার জন্য নিন্দা জানায়। বনশ্রী হালদার, ৭১। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্গাপুর সাংবাদিক সমিতি। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা বলেন, গাজায় নারী, শিশু সহ নিরীহ মানুষের উপর ইসরায়েলি বাহিনী বর্বরোচিত হামলা চালালেও বিশ্ব সম্প্রদায় নির্বিকার। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ২৫০০-এ সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকেলে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে বক্তারা বলেন, অন্যায়ভাবে ইসরায়েল ফিলিস্তিনের মানুষের উপর বর্বরোচিত হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, সেটা মেনে নেওয়া যায় না। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক শক্তির কাছে মানবতা ও মানবাধিকার সমুন্নত রাখার দাবি জানান তারা। দীর্ঘদিন অব্যবহৃত ও বেদখল থাকার পর পতেঙ্গার লালদিয়ার চরের একাংশে কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের সাথে প্রাথমিক চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই লক্ষ্যে চলতি বছরে বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করছে সরকার। অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনাও রয়েছে বন্দরের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়ার চরের অবস্থান। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে পুরো এলাকাটি দখলে ছিল। বন্দর কর্তৃপক্ষ এলাকাটি দখলমুক্ত করলেও দীর্ঘদিন জায়গাটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে লালদিয়ার চরের ৬৪ একর জমি ২ ভাগ করে উন্নয়ন পরিকল্পনা করেছে বন্দর কর্তৃপক্ষ। ৩২ একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেনার ইয়ার্ড, যেখানে কন্টেনার ধারণ ক্ষমতা হবে ১৫,০০০-এর বেশি। আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। $২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বাড়তি ১৫ লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় লালদিয়ার চরই ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কারণ আমাদের যে কার্গোর যে এবং কন্টেইনারের যে গ্রোথ, সেই অনুসারে আমাদের অনেক ক্যাপাসিটি বাড়াতে হবে, সময় কিন্তু বেশি নাই। তো সেই জন্য আমরা মনে করি যে লালদিয়া আমাদের খুব দ্রুত করা দরকার। তো আমরা ওইটা নিয়ে কাজ করছি এবং আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি কাজটা আমাদের কন্ট্যাক্ট হয়ে যাবে। স্বাধীনতার পর মাত্র ৬টি কন্টেইনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে ৩২ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করছে। একইভাবে বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে ৫৩,০০০-এ। কিন্তু ২০৩০ সালের মধ্যে বাড়তি ১৫ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকেই বেছে নিতে হলো বন্দর কর্তৃপক্ষকে। একটা অংশ আমরা পিপিপি অথরিটির মাধ্যমে সরকারি নির্দেশনা অনুযায়ী এপিএম টার্মিনালের সাথে একটা প্রাথমিক চুক্তি হয়েছে এবং বর্তমানে একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার গ্রাউন্ড কাজগুলো করছে। বিশ্বজুড়ে ৫০% বেশি কন্টেইনার পরিবহন এবং হ্যান্ডেলিং করছে মার্কস লাইন। আর তাই চট্টগ্রাম বন্দরে মার্কস লাইনের বিনিয়োগকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং ব্যবসায়ীরা। সেখানে আপনার ড্রাফটও থাকবে অনেক বেশি, ১০ থেকে ১০.৫ মিটার। সো এখানে বড় ধরনের জাহাজগুলো আনা যাবে। তো একসাথে অধিক পরিমাণে ইম্পোর্ট আসবে এবং একসাথে অধিক পরিমাণে এক্সপোর্টও আমরা একই জাহাজে আমরা শিপ করতে পারবো। এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা পজিটিভ দিক। এর আগে ১,৫০০ কোটি টাকা খরচ করে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটসওয়েকে। রেডি কোনোকে না যাওয়ার থেকে যে এসে এটাকে ইনভেস্ট করে সেটাকে তৈরি করে যদি তারা অপারেট করে, সেটা আমাদের জন্য অনেক বেশি ফিজিবল। কারণ তাতে হবে কি, আমাদের বৈদেশিক মুদ্রা, আমাদের টাকাটা সাশ্রয় হবে এবং সেটার দ্বারা আমরা হবে এবং তাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকবে। একসময় বাংলাদেশ পোর্ট এরাই সেটার মালিক হবে। চলতি বছরেই লালদিয়ার চরে কন্টেইনার ইয়ার্ড এবং টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে।
আব্দুল্লাল মামুন, ৭১। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধের পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে মাছের ঘের। বাঁধ ছিদ্র করে নদী থেকে সেই ঘেরে ওঠানো নামানো হয় পানি। ঈদের দিন বেড়িবাঁধের ৪ কিলোমিটার এলাকা হঠাৎ ভাঙনে বিলীন হয়ে গেছে খোলপেটোয়া নদীতে। এদিকে অবৈধ নদী দখল, ভরাট ও বালু উত্তোলনের কারণে বাঁধ দুর্বল হয়ে ভাঙন হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসব বন্ধের পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলেছেন তারা। বরুণ ব্যানার্জির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। এবার ঈদের দিন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ার বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রহিম সর্দারের মাছের ঘের থেকে প্রায় ২০০ ফুট এলাকার বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটোয়া নদীতে ভেঙে যায়। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয় একাধিক গ্রাম, নষ্ট হয় ফসলি জমি। বেড়িবাঁধের পাশ দিয়ে গড়ে উঠেছে অপরিকল্পিত মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলোকে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করছে ঘের মালিকরা। বেড়িবাঁধ ছিদ্র করে মাছের ঘেরে পানি ওঠানোর কারণেই বাঁধ দুর্বল হয়ে এমন ভাঙন বলে অভিযোগ এলাকাবাসীর। ঘের করার জন্য 2টা পাইপ ছিল, সেই পাইপ 2টাতে পানি সরা নামা করতো, সরার কারণে সেখান থেকে ভেঙে চলে গেছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের কারণেও সাতক্ষীরার বেড়িবাঁধ ঝুঁকির মাঝে পড়েছে জানিয়ে ভুক্তভোগীরা প্রতিবাদ করছেন। দাবি তুলেছেন এসব বন্ধের ও স্থায়ী টেকসই বেড়িবাঁধের। নদীর পাশের মাটিগুলো বেলে দেওয়া হওয়ার কারণে নদীর স্রোত লাগার সাথে সাথে মাটিগুলো আলগা হয়ে যায়, ভাঙনটা বেশি হয়। নদী ভাঙন রোধ করতে হলে একটাই কারণ হচ্ছে টেকসই বেড়িবাঁধ দিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশাশুনির বাঁধ ভাঙনকে প্রাকৃতিক দুর্যোগ বলে জানালেও এলাকার মানুষের অভিযোগের সত্যতা নিশ্চিত করেন উপজেলার সহকারী ভূমি কমিশনার। ঈদের রাতে একটা ছিল, আমাবস্যার একটা গুণ ছিল। এই গুণের জোয়ারে পানি উঠছে, পানি ওঠার পরে পানিটা যখন আবার ভাটায় চলে গেছে, ওই ভাটার টানে পানি বেড়িবাঁধ সহ আপনার স্লাইড করছে, করে ধস নামে গেছে হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে। এই পাইপের মাধ্যমে যে পানি নিষ্কাশন যেটি আপনাদের কাছে অভিযোগটি এসেছে, আমরা যে বিষয়টি জেনেছি, এটি আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা সব পাইপ আমরা এখান থেকে অপসারণ করতে সক্ষম হব। এদিকে বাঁধ ছিদ্র করে বসানো পাইপ দ্রুত অপসারণের জন্য উপকূল রক্ষার বেড়িবাঁধের পাশের ঘেরের মালিকদের 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে বলে জানান জনপ্রতিনিধি। তোমরা পাইপ তুলে দিয়ে যদি নীতিমালা অনুযায়ী করতে পারো তাহলে করো, নাহলে সরকারের নির্দেশ অনুযায়ী তোমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। সাতক্ষীরা উপকূলের পানি উন্নয়ন বোর্ডের মোট 683 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের মধ্যে 12টা পয়েন্টে 4 কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে। হাসান আহমেদ, ৭১। দর্শক, সাতক্ষীরার আশাশুনির বেড়িবাঁধের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, প্রতিবেদনে যেমনটি দেখলাম, অবৈধ নদী দখল, ভরাট ও বালু উত্তোলনের কারণে বাঁধ দুর্বল হয়ে ভেঙে যাচ্ছে। এই নিয়ে প্রশাসন কি বলছেন? এছাড়া টেকসই বেড়িবাঁধ নির্মাণে নিয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন। সাতক্ষীরা জেলায় পানি উন্নয়ন বোর্ডের 683 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে। এই ভেড়িবাঁধের মধ্যে 12টা পয়েন্টে 4 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। ভেড়িবাঁধের পাশ দিয়ে গড়ে উঠেছে অপরিকল্পিত মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধগুলোকে ঘেরের ভেড়িবাঁধ হিসেবে ব্যবহার করছে ঘের মালিকরা। এইদিকে যথাযথভাবে পানি উন্নয়ন বোর্ড ভেড়িবাঁধ তদারক করে না। পাশাপাশি ঘেরের মালিক ইচ্ছা মতো বাঁধ কেটে পাইপ বসিয়ে ঘেরগুলোকে লোড়া পানিকে তোলা, বাঁধ কাটার ফলে দুর্বল বাঁধ আরো দুর্বল হয়ে ঝুঁকিতে থাকে। অনেক সময় ভারী জোয়ারের পানি ধকল সইতে না পেরে সহজে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। তবে স্থানীয় প্রশাসনের দাবি, তারা মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাঁধ কেটে পাইপ বসানোর জন্য চিংড়ি ঘের মালিকদের জরিমানা করা হয়। 60-এর দশকে বাঁধগুলো তৈরি করা হলেও মূলত নদীর তলদেশ ভরাট বা উঁচু হলেও নদীতে সেই তুলনায় বাঁধ উঁচু করা হয়নি। ফলে জোয়ারের সহজেই বাঁধ টপকিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। ভাঙন নদে পানি উন্নয়ন বোর্ড কিছু স্থানের জন্য স্বল্প মেয়াদী পানি পরিকল্পনা থাকলেও দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বাজেটের উপরে তারা পরিকল্পনা গ্রহণ করে থাকেন। অনেক ক্ষেত্রে তারা স্থানীয়ভাবে পরিকল্পনা করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠালে অনুমতি পেয়ে অনেক সময় লেগে যায়। ফলে সঠিক সময়ে অনেক ক্ষেত্রে কাজ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। স্থায়ী বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে,
প্রতি বছর একাধিকবার বাঁধ ভেঙে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে তারা 60 দশকের নকশা পরিবর্তন করে উঁচু ও চওড়া বাঁধ নির্মাণের পাশাপাশি কংক্রিট বাঁধ দিয়ে টেকসই ভেড়িবাঁধ তৈরির দাবি জানাইছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা বিশ্ব ব্যাংকের বাজেট পেলেই। বরুণ, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকুন। দর্শক, সাতক্ষীরা থেকে কথা বলছিলাম আমাদের সহকর্মী বরুণ ব্যানার্জির সাথে। ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বরগুনার সাব রেজিস্ট্রি অফিসগুলো। মোটা অঙ্কের ঘুষের মাধ্যমে চলছে দলিল রেজিস্ট্রির কাজ। সাব রেজিস্ট্রারের আশীর্বাদ পুষ্ট কর্মচারীরা খোদ রেজিস্ট্রারের সামনে নিচ্ছেন ঘুষের টাকা। ভুক্তভোগীরা বলছেন ঘুষ নেয়ার জন্য অনেকটাই দান বাক্সের মতোই হাত পেতে বসে থাকেন কর্মচারীরা। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনা সদর সাব রেজিস্ট্রার অফিসের এজলাসে রেজিস্ট্রারের সামনে এভাবেই ঘুষ নিচ্ছেন কর্মচারীরা। জমির দলিল সংক্রান্ত যে কোনো কাজ টাকা ছাড়া হয় না। ভুক্তভোগীরা জানান অফিস সহকারী শুরু করে অফিস সহায়ক সবাই কাজ করেন টাকার বিনিময়ে। বিষয়টি সাব রেজিস্ট্রারের কাছেও অজানা নয়। শুধু দলিল রেজিস্ট্রি নয়, দলিলের নকল তুলতে এসেও হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা। তো এখানে আপনি টাকা দিবেন, আপনি উপকার পাবেন, টাকা দিবেন না, কাজ হবে না। তো এটা হচ্ছে একটা ঘুষের কারখানা আর কি। সাব রেজিস্ট্রি অফিস এটা দুর্নীতিমুক্ত, সেটা হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা। আমতলী, বেতাগী, পাথরঘাটা সহ জেলার 5টি সাব রেজিস্ট্রি অফিসের চিত্রই এমন। টাকা দিলেই মিলবে সেবা, নয়তো পোহাতে হবে ভোগান্তি, হয়রানি। সারেগোদারে আসলে মনে করেন এইটা বলে এই তারিখ হবে না, পরের তারিখে আজকে সপ্তাহ হয় না, ফিরের সপ্তাহে দেও। তারপর 25 তারিখ থেকে আজকে কত তারিখ দেখেন, এই পর্যন্ত এখন পর্যন্ত আসতেছি। 4টা দেওয়ার কথা ছিল, 4টার 3টা দিয়েছে, এখন একটা বাকি আছে। আজকে বলছে যে একটা দিবি আমাকে। এরা সাব রেজিস্ট্রারের সামনে দিল, সে অনুমতি দিয়েছে দেওয়ার জন্য। তারপরও তারা বলতেছে 2000 টাকা লাগবে অফিস খরচ ছাড়া দেওয়া যাবে না। সাব রেজিস্ট্রাররা বলছেন তাদের অফিস সম্পূর্ণ ঘুষমুক্ত। তবে যদি কেউ ঘুষ নিয়েও থাকেন তাহলে সেটি গোপনে নেন। আপনার কাছে যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে একদম আমাদের যে সলিড ডে, সরকারের রেট, বিভিন্ন ধরনের টাকা আছে, আমাদের হচ্ছে এনপিশন আরো কিছু আনঅফিসিয়াল না, ঠিক মানে অফিসিয়াল কিন্তু যেগুলো পে অর্ডারে যায় না, এরকম কিছু টাকা আছে যেটা আমাদের এখনো ম্যানুয়াল। আমরা এখনো চেষ্টা করছি এগুলো সম্পূর্ণটা পে অর্ডারে নেওয়ার জন্য। অর্থাৎ হওয়ার আগে টাকা নেওয়ার সুযোগটা যদি কেউ হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমার অফিসে স্টাফ হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বরগুনার জেলা প্রশাসক। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি। ইমরান টিটু, 71, বরগুনা। স্বর্ণের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের স্বর্ণালংকার এখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। এতে কমে গেছে গয়না তৈরির কাজ। অভাব অনটনের দিন পার করছেন স্বর্ণ শিল্পের কারিগররা। অন্যদিকে বেচা বিক্রি কমে যাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে। শরীয়তপুর থেকে শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মোট 17 বার পরিবর্তন এনেছে সোনার দামে, যার মধ্যে 14 বার দাম বেড়েছে, কমেছে মাত্র 3 বার। এর প্রভাব পড়ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে। ব্যবসায়ীরা জানান সোনার ভরি লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার পর মানুষ এখন আর সোনার জিনিসপত্র কিনছে না, উল্টো বেড়েছে স্বর্ণ বন্ধক ও বিক্রি। এখন বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি থাকায় আসলে চাইলেও আসলে সাধ্যের মধ্যে স্বর্ণের দামটা তো থাকতেছে না, তাই কেনাকাটা করতে পারতেছি না। জেলার 6 উপজেলায় সোনার দোকান রয়েছে প্রায় 1500। এর সঙ্গে কারিগর আছেন অন্তত 15,000। তারা বলছেন বছর খানিক আগেও জেলায় প্রতি মাসে সোনার জিনিসপত্র বিক্রি হতো অন্তত 10 কোটি টাকার। এই বছর স্বর্ণের দাম বাড়াতে হাতের কাজ একবারেই নাই। জটিল অবস্থা, কারণ আমাদের হাতে কাজ করি আমরা, আমাদের কাজ। ব্যবসায়ী নেতারা জানান দফায় দফায় দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তের হাতের নাগালের বাইরে স্বর্ণ চলে যাওয়া এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাই স্বর্ণ শিল্প বাঁচাতে স্বর্ণনীতির পূর্ণ বাস্তবায়ন সহ ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা দেওয়ার দাবি তাদের। দামটা অত্যাধিক বেড়ে যাওয়াতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই ক্ষেত্রে আমাদের ঈদের আগে যাওয়া টুকটাক
একটা বেচা কিনা থাকতো, বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হতো, এগুলিও এখন না হওয়ার মতোই। আমাদের কাজকর্ম নাই, অর্ডারপত্র নাই, বেচা কিনা নাই, আমরা খুব দুর্দশায় আছি। বর্তমানে 21 ক্যারেট মানের সোনার দাম 1,50,699 টাকা, 18 ক্যারেট মানের সোনা 1,29,167 টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,06,539 টাকা। আব্দুল আল মামুন, ৭১। বগুড়ার শেরপুরে পরকীয়া প্রেমে বাধা দেয় কাবিল উদ্দিন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। স্বজনরা জানান, সোমবার এক ওরস মাহফিল থেকে ফেরার পথে রাতভর নিখোঁজ হন কাবিল। মঙ্গলবার সকাল 10টার পরে তাকে মৃত অবস্থায় স্থানীয় হাসপাতালে পান স্বজনরা। তাদের দাবি, প্রতিবেশী প্রবাসী এক গৃহবধূর সঙ্গে তার দেবরের পরকীয়া প্রেমের বিষয়ে জেনে যান কাবিল। পরে বাধা দিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমার ছেলের সম্বন্ধে আমি ভালো বুঝি বাবা, এই এলাকায় কেউ আমার কাছে অপশন এখনো দেয় নাই যে একটা সুচাবন্ত টান দেয়, এমুক এমুক করছে। ওর বেটার বউ হচ্ছে খারাপ, এর সেটে কল দেয়, ওর সেটে কল দেয়, ওর সেটে কল দেয়। আমার স্বামীর কোনো চরিত্র খারাপ নাই। সুজীব নামের একজনের সাথে ছিল, ওর সাথে কেমনে কি একটু দ্বন্দ্ব ছিল মনে হয়, সেটা মীমাংসা হয়ে গেছিল অনেক আগেই। আচ্ছা, কিন্তু এরা যে আরো নতুন করে এর বীজ গজাইছে সেটা তো আমরা জানি না। এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এখন পর্যন্ত মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপর পরিদর্শক ওয়াসিম খান জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসী পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। নিহতের মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। তবে পুলিশের ধারণা, পানিতে ডুবে কিশোরীটি মারা গেছে। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জেলেকে অপহৃত করেছে বলে দাবি করেছে স্থানীয় ট্রলার মালিক সমিতি। টেকনাফ কাউবখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কালাম জানান, মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের কাছাকাছি এলাকায় বাংলাদেশ জলসীমানার মাছ শিকারের সময় হঠাৎ করেই মিয়ানমারের আরাকান আর্মি এপারে প্রবেশ করে অস্ত্রের মুখে জেলেদেরকে ধরে নিয়ে যায়। তবে এই ব্যাপারে কোস্টগার্ড থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া 12টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ধোপাকান্দির সরস্বতী নদীতে পানি কমে যাওয়ায় মঙ্গলবার সকালে সেখানে মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন যুবক। এই সময় তারা একটি পলিথিনে মোড়ানো গ্যাস সেল দেখতে পায়। পরে তারা বিষয়টি সলঙ্গাও হাটিকুমরুল হাইওয়ে থানাকে জানালে পুলিশ গ্যাস সেলগুলো উদ্ধার করে। গত 4 আগস্ট এই গ্যাস সেলগুলো লুটপাট করা হয় বলেও জানান তিনি। পটুয়াখালীর বাবহলে ওহাব মল্লিক হত্যা মামলায় 23 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে বিচারক এনামুল করিম এই রায় দেন। মামলার এজাহারে জানা যায়, 2016 সালের 20 মার্চ কালীশ্বরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে হামলা চালায় আসামিরা। ওই হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন 21 মার্চ তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় সোহেল মল্লিক মামলা করলে দীর্ঘ 7 বছর পর এই রায় দেয় আদালত। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন নগরীর জয়নুল আবেদিন উদ্যানে গড়ে তোলা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে 25টি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই অভিযান চালায়। কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী আইন অনুযায়ী অনুমতি ছাড়া বন্যপ্রাণীর সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইনের আওতায় অনুমোদনহীন এই মিনি চিড়িয়াখানায় অভিযান চালানো হয়। উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে হনুমান, লজ্জাবতী বানর, মিঠা পানির কুমির, ভাল্লুক, মেছো বিড়াল, বন বিড়াল, বক, মদনটাক, বার্মিজ অজগর, বালিহা সহ 25টি প্রাণী।
কর্মকর্তারা আরও জানান, সিটি কর্পোরেশন থেকে লিজ নিয়ে সাবেক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের মাহবুবুর রহমান দুলাল সেলিম চিড়িয়াখানায় প্রাণী প্রদর্শন করে আসছিলেন। আমার অনুমোদন নেওয়া আছে, সব কাগজপত্র আছে, আপনারা দেখতে চাইলে কাগজপত্র দেখতে পারেন। আমাদের সব কাগজপত্র আছে, হরিণের কাগজপত্র, সব কিছু কাগজপত্র আনছি। হয়তো দু একটা জিনিস আনছি আমরা জানি না এটা যে এটা অবৈধ। এখানে পশু পাখি থাকার মতো উপযুক্ত কোনো পরিবেশ নাই। পাখি, কুমির, এই যে ভালুক রাখা হয়েছে, এখানে না আছে গাছ, না আছে পানি, না আছে মাঠ, কিছুই নাই। পরিদর্শন করে দেখি যে এগুলো বেশ কিছু বন্যপ্রাণী আসছে, অযত্নে রাখা হয়েছে এবং আমাদের আইন লঙ্ঘন করে রাখা হয়েছে। আমন মৌসুমের ধান ওঠার পর বোরো আবাদের মাঝের সময়ে সূর্যমুখী ফুল চাষ করে বেশ আয় করছেন বিভিন্ন জেলার চাষিরা। সয়াবিন তেলের উপর চাপ কমাতেই সূর্যমুখী ফুল চাষ প্রকল্প চালু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বীজ ও সার সহ সব ধরনের সহায়তার পাশাপাশি উৎপাদিত বীজও তারাই কিনেছেন। এদিকে ভোজ্য তেল উৎপাদনের জন্য চাষ করা এই ফুল দেখতেও ভিড় করছে বহু মানুষ। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়িতে সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়ির উঠানে দুই একটি সূর্যমুখীর ফুলের গাছ রোপণ করতেন অনেকেই। সেই ফুলই এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। আমন মৌসুমে ধান ওঠার পর বোরো আবাদের মাঝের সময়টুকুতে সূর্যমুখী ফুল চাষ করে বেশি আয় করছেন চাষিরা। ফুল চাষে সরকারিভাবে দেয়া হয় বীজ ও সার, তাই খরচ কম হয়। পাশাপাশি ফুলের একটি অংশ মাছের খাদ্য আর গাছগুলো জ্বালানি হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এই সূর্যমুখী দিয়ে প্রচুর তেল হচ্ছে, আবার তেলের পাশাপাশি মাছের খাদ্য। কৃষি বিভাগের উপপরিচালক জানান, দেশে তেলের যে সংকট চলছে তাতে সূর্যমুখী চাষ বাড়াতে পারলে বেশ উপকার হবে। সূর্যমুখী অত্যন্ত ভালো একটি তেল, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোলেস্টেরল মুক্ত। এই জন্য আমাদের এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 36 হেক্টর, আমরা কিন্তু 36 হেক্টর অ্যাচিভমেন্ট করেছি। দিনাজপুরের সদরের রাজবাটি এলাকার কাটাপাড়ায় 2.25 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বাগান গড়ে তুলেছেন সোহরাব আলী। 5 বছর আগে 10 শতক জায়গায় সূর্যমুখী চাষ করে সাফল্য পান। এবার 2 বিঘা জমিতে চাষ করেছেন। সূর্যমুখী বাগানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এলাকার বেশ কয়েকজন। পাশাপাশি বাগানের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। সূর্যমুখী ফুলটা এমনিতেই আকর্ষণীয়, আবার এটা একটা বীজ থেকে, এটা থেকে সানফ্লাওয়ার ওয়েল হয়, এই জিনিসটাও আমার খুব আকর্ষণীয় লাগে। সয়াবিনের ওপর চাপ কমাতে সরিষার পাশাপাশি সূর্যমুখী উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। অর্থ বছরে আমরা 400 জন কৃষকের মাঝে সূর্যমুখী আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ এবং সার সরবরাহ করেছি। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় লবণাক্ত ও অনাবাদি পতিত জমিতে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। হাজার হাজার একর জমি এখন হলুদের সমারোহ। যেদিকেই চোখ যায় যেন হলুদ আর হলুদ। ফুল দেখতে ও ছবি তুলতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। জলবায়ু ঝুঁকিতে থাকা লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে বিকল্প আয়ের সুযোগ পেয়েছেন চাষিরা। এবার 1800 টন সূর্যমুখী বীজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যা থেকে 6,30,000 লিটার তেল উৎপাদন করা সম্ভব বলে জানান কৃষক ও বিশেষজ্ঞরা। কম খরচে এখান থেকে বেশি লাভবান হওয়া যায় এবং কৃষকরাও এই সূর্যমুখী চাষের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে। পুষ্টিবিদরা বলছেন, সূর্যমুখীর বীজে রয়েছে 40 থেকে 45% লিনোলিন অ্যাসিড। এতে ক্ষতিকারক ইরোসিস অ্যাসিড না থাকায় হৃদরোগের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী। শাকিলা শম্পা, 71। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে নীল পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে বরিশালের আঘুলছড়ায় চলছে মাস জুড়ে নীল উৎসব। তবে কালের বিবর্তনে ঐতিহ্যবাহী লোকজ এই উৎসবটি আজ বিলুপ্তির পথে, তাই এটি ধরে রাখার দাবি জানিয়েছেন এর সাথে জড়িত শিল্পীরা। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, ঢাকঢোল, করতাল ও কাসর বাজিয়ে রাতভর শিব পার্বতী রাধাকৃষ্ণ সেজে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি যায় শিব ভক্তের দল। শিবের আরেক নাম নীল, তাই এই দলের সন্ন্যাসীদের ডাকা হয় নীল সন্ন্যাসী। বাড়ির আলপনা করা উঠানে জড়ো হন নীল সন্ন্যাসীরা। এরপর বাদ্যযন্ত্রের তালে সন্ন্যাসীরা নাচেন নীল নাচ। তাদের বরণ করতে নাচেন গৃহবধূরাও। গান শেষে চাল ও সবজির সাথে নীল সন্ন্যাসীদের দেয়া হয় দক্ষিণা।
এভাবেই বরিশালের আগুলঝাড়ার গ্রামে গ্রামে পুরো চৈত্র মাস জুড়ে পালিত হয় নীল উৎসব বা শিবের গাজন। নীল পূজা বা নীল ষষ্ঠীর গানের উৎসব ধর্মীয়ভাবে পালিত হলেও সবাই উপভোগ করেন নীল পূজা ও গানের লোকোৎসব। বাড়ি বাড়িতে নীল উৎসব পালিত হয় এবং নাচ গান হয়। আমরা এদের আপ্যায়ন করে থাকি এবং চাল ডাল টাকা যার যা সামর্থ্যে সে সেটাই দিয়ে থাকি, দান করে থাকি এবং এই দিয়ে তারা পূজা করে সংক্রান্তির দিন। এইটি আমাদের প্রথা। আমাদের বাড়িতে আসে, আমরা দেখি, খুব ভালো লাগে। নীল সন্ন্যাসীরা জানান, চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যার পরে শুরু হয় নীল পূজা। একে নীল নীলাবতী বা শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে বিবেচনা করেন সনাতনীরা। নারীরা মঙ্গল কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করেন। শিবের পাঠে বেশি করি, তো আমরা এটা আনন্দের জন্য করি। আমাদের বাড়িতে মানুষের বাড়ি বাড়ি নাচি, গান গাই, আনন্দ পাই, মানুষ ভক্তকে আনন্দ দেয়, টাকা পয়সা পাই, তা দিয়ে আমরা উৎসব করি। আমরা প্রতি রাতেই এই লোকদের বাড়ি বাড়ি যে উৎসব করি। তবে কালের বিবর্তনে লোকজ এই উৎসবটির পরিধি এখন ছোট হয়ে আসছে। তাই এই উৎসবকে বিলুপ্তির হাত থেকে রক্ষার দাবি জানান আয়োজকরা। এই পূজাটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়ে থাকি। আমরা এই যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কীর্তন করে গান করে যে কালেকশন করে যে চাল টাকা পাই, এইটা দিয়ে আমরা পূজা দেই। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে যেন সকল ভক্তবৃন্দকে সেই আমাদের প্রাণপ্রিয় গোবিন্দ তিনি যেন সকলকে ভালো রাখে। চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় সনাতন বধূরা উপবাস থেকে মহাদেবের পূজা করেন। মহাদেবের আরেক নাম নীল। এই পূজাকে ঘিরেই নীল উৎসবের আয়োজন করা হয়। হাসিবা আলী বর্ণা, ৭১।